নমস্কার। হাওড়া জেলার সব থেকে বড় ইতিহাস চর্চার ফেসবুক গ্রুপ হাওড়ার ইতিবৃত্ততে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের যে লাইভ অনুষ্ঠান, লাইভ আড্ডা সায়নের সঙ্গে হাওড়া জেলার ইতিহাস চর্চা নিয়ে আমাদের যে অনুষ্ঠান চলে, আজকে আমরা তার 17তম পর্বে উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 8টায়। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা একটু দেরিতে শুরু করলাম, 10-15 মিনিট দেরিতে। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যেই যে আজ হচ্ছে 26শে আগস্ট। আজকের দিনে যেমন মাদার টেরেসার জন্মদিন, তার পাশাপাশি আজকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনারও দিন। আজ থেকে 109 বছর 8 বছর আগে আজকের দিনে অর্থাৎ এই 26শে আগস্ট 1914 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ভারতবর্ষের তথা বাংলার বিপ্লবী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। সেটা হলো অস্ত্র লুণ্ঠন, এবং সেই অস্ত্র লুণ্ঠনটা ইতিহাসে পরিচিত হয়ে আছে রডা অস্ত্র লুণ্ঠন হিসাবে। তো এই রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের যে ঘটনাটি ঘটেছিল তার মূল নায়ক যদি বলা যায় যিনি ছিলেন, তিনি আমাদের হাওড়া জেলার মানুষ। তিনি শ্রীশচন্দ্র মিত্র, যাকে সবাই আমরা হাবু মিত্র বলে জানি। তার বাড়ি আমাদের হাওড়া জেলারই রসপুর গ্রামে, আমতা থানার রসপুর গ্রামে তার বাড়ি। সেই মানুষটিকে ঘিরে আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আজকে অত্যন্ত গর্বিত যে আমাদের এই হাওড়া জেলার একজন বীর বিপ্লবী, যিনি এই অস্ত্র লুণ্ঠনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তো তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যিনি আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় আছেন, যাকে আমরা বহুবার বহু অনুষ্ঠানে পেতে চেয়েছি, কিন্তু নানা কারণে তাকে আমরা পেয়ে উঠতে পারিনি। অবশেষে তাকে আমরা আজকে ধরেছি। তিনি আমাদের সকলের প্রিয় গবেষক, লেখক মাননীয় প্রদীপ রঞ্জন হৃদ মহাশয়। তাকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি। তাকে এখন আমরা আমাদের এই অনুষ্ঠানে ডেকে নিচ্ছি সরাসরি। প্রদীপ বাবু, নমস্কার। নমস্কার। হ্যাঁ, প্রদীপ বাবু এই অনুষ্ঠানে অনুষ্ঠানে নাম দিয়েছে থাকতে পেরে সুযোগটা পেয়ে গর্বিত। অবশ্য গর্বিত থেকে আরেকটা কারণে আমি ভালো লাগছে যে এই পরিসরে আমরা অল্প পরিচিত হবমিত্র শেষ মিত্রকে, আমাদের হাওড়া জেলার গর্ব, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নক্ষত্র, সশস্ত্র সংগ্রামের, মানে তাকে আমরা আরো কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছি। এই সুযোগটাও কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘটবে। আপনারা হয়তো সকলেই জানেন যে প্রদীপ বাবু আমাদের এই এলাকার মধ্যে, বা বলা যায় যে শ্রীশ মিত্রকে নিয়ে হাওড়া জেলার একটি মাত্র বই এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে। সেই বইটি লিখেছেন প্রদীপ বাবুই, এবং সেটা 2018 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। সেই বইটি আবার আমরা হাওড়া জেলা ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে নতুন করে একটা পরিমার্জিত এবং পরিবর্ধিত রূপে প্রকাশ করেছি। সেই বইটি গত 15ই আগস্ট আমরা প্রকাশ করেছি। এই সেই বই, বিপ্লবী বিস্তৃত বিপ্লবী আমতার রসপুরের হাবু মৃত্য। এই বইয়ের লেখক আমাদের প্রদীপ রঞ্জন হৃদ মহাশয়, যিনি এখন আমাদের সঙ্গে লাইভে আছেন। তো আমরা ওনার সঙ্গে আড্ডার ছলে এই পুরো ব্যাপারটা একটু জেনে নেব, এবং আগামীর প্রজন্মের কাছে কেন এই ঘটনাকে স্মরণ করে রাখতে হবে, কেন দরকার এই ঘটনাটা জানা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং আপনারা যারা শুনছেন আমাদের লাইভ, তারাও আপনাদের মতামত, প্রশ্ন, সেগুলো আমাদের কমেন্ট বক্সে করবেন। আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রদীপ বাবু আছেন, তিনিও তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো প্রদীপ বাবুর কাছে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন নিয়ে, যে এই 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 বিষয়টা, অর্থাৎ এই যে হাবু মৃত্যু এবং তার সঙ্গে রডা অস্ত্র লুণ্ঠন, এই বিষয়টা
মোটামুটি আমাদের গোচরে এলো কবে থেকে, মানে কোন সময় থেকে আমরা এই ব্যাপারটা জানতে শুরু করলাম, যদি সেটা একটু বলেন। বৃহত্তর পরিমণ্ডলে খুব অল্পভাবে ইতিহাসে রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের কথা আছে, কিন্তু যেহেতু ছাত্রপাঠ্য বইগুলোতে বা যেগুলো প্রচলিত ইতিহাস বই, সেখানে কিন্তু শ্রীশ মিত্র অথবা রডা অস্ত্র লুণ্ঠনের যে কাহিনী সেটা নেই। সেই কারণে এই যে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এক অস্ত্র লুণ্ঠন এবং তার যে মূল নায়ক, তার ঘটনা কিন্তু সাধারণ মানুষের গোচরে ছিল না। মুষ্টিমেয় কিছু মানুষ হয়তো জানতেন, যারা খুব গভীর পড়াশোনা করেন, খবর রাখেন। তো 1997 সালে যখন আমাদের রাজ্য জুড়ে এবং দেশ জুড়েও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, সেই সময় আমার নিজস্ব একটা কৌতূহল হয়েছিল যে আমি তো আমতা এবং বাগনান এই এলাকার মানুষ, তো ভারতের স্বাধীনতা সংগ্রামে এই আমতা এবং বাগনান এলাকার মানুষ কি অংশ নিয়েছিল, নাকি দূর থেকেই তারা স্বাধীনতা সংগ্রামকে অবলোকন করেছিল। এই নিয়ে কিন্তু আমি প্রথম একটা আমতা এবং বাগনানের ইতিহাস চর্চা বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই নিয়ে চর্চা শুরু করি। সেটা করতে গিয়ে কিন্তু আমি প্রথম এই শ্রীশচন্দ্র মিত্রের সঙ্গে বাবু মিত্রের নামের সঙ্গে পরিচিত হই। এবং তার আগে পর্যন্ত, মানে তখন তো আমি যথেষ্ট বড়, ছাত্র জীবন তখন শেষ হয়ে গেছে, তখনও পর্যন্ত কিন্তু আমি আমাদের হাওড়া জেলার শ্রীশ মিত্র হাবু যে এইরকম একটা বড় ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত, এটা কিন্তু আমি জানতাম না। হয়তো রসপুরের খুব মুষ্টিমেয় কিছু একটা মানুষ জানতেন, মানে সেটাকে বিস্তৃত পরিমণ্ডলের মানুষ জানতেন এরকমটি নয়। তখন থেকে কিন্তু এই রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন এবং তার যে মহানায়ক শ্রীশ মিত্র, যিনি কিনা আমাদের হাওড়া জেলার লোক এবং যার জন্য আমরা গর্ব অনুভব করতেই পারি, সেটাকে আলোকে আনার আমি কিন্তু চেষ্টা শুরু করি এবং একটা পুস্তিকাও লিখি। সেটা পাখি চক্রে প্রকাশ করতে অনেক লেট হয়। কয়েক বছর আগে সেই পুস্তিকাটা প্রকাশ করে এখানকার মানুষ বেশিরভাগ, মানে একটা বড় অংশের মানুষ যাতে ব্যাপারটা জানতে পারে, সেজন্য আমি বহু স্কুলে এই পুস্তিকাটি কিন্তু নিজের পয়সা দিয়ে ছাপিয়ে আমি বিতরণ করি। কিছু কিছু মানুষ তখন জানেন। তারপর তো এই হাওড়া জেলার লোক সংস্কৃতি এবং ইতিহাস গবেষণা পরিষদ তৈরি হয়েছে। সায়ন, তুমি তো মানে একটা বলেছিলে যে এটাকে একটা নতুন সংস্করণ করা যায় কিনা আমাদের ইতিহাস গবেষণা পরিষদের পক্ষ থেকে বের করে। তারপর সেটা দ্বিতীয় সংস্করণ তৈরি হয়, কিছু ছবি টবি যোগ হয়েছে। নতুন তথ্য আসলে অববিত্রকে নিয়ে বা শ্রীযুক্তকে নিয়ে খুব বেশি গবেষণা হয়নি বলে মানে তাকে নিয়ে খুব বেশি জানা যায়নি, প্রথমত। আর দ্বিতীয়ত, সেই সময়ে যখন তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, ওই অংশ নেওয়ার পরেই, মানে অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নেওয়ার পরে তিনি নিজ দেশে চলে যান। তাকে নিয়েও চর্চাটা খুব হয়নি। তার জন্য ব্যক্তি জীবন নিয়েও, মানে বিয়েটা কখনো হয়নি, মানে যুবক একটা তত্ত্ব, যুবক, মানে তার ব্যক্তি জীবন নিয়েও মানে খুব বেশি কিন্তু আমরা জানি না। আর গ্রামেও তো তিনি ছিলেন না, তার বাবা মারা যাওয়ার পর তিনি শহরে চলে গিয়েছিলেন মলঙ্গা লেনে, ওখানেতে, যেখানে তার দাদু থাকতেন, মাতামহ থাকতেন, এবং কাছাকাছি আবার মানে বাবার বাড়ির লোকও থাকতেন। আচ্ছা, যাই হোক, তো সেই সূত্রে ধীরে ধীরে এটাকে আমরা জনমানস আনার চেষ্টা করি। এবং সুখের ব্যাপার যে এখন হাওড়া জেলার শিক্ষিত জনমন্ডলীর একটা বিরাট অংশ কিন্তু অপমিত্র এবং রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন নিয়ে জ্ঞাত, মানে জেনে গেছে। এটা একটা আনন্দের কথা। কিন্তু রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন, এটা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, উপেক্ষিত ঘটনা হতে পারে, অবহেলিত ঘটনা হতে পারে। হয়তো মানে তার গায়ে একটা ধুলো পড়ে গেছে, পলেস্তারা পড়ে গেছে, অজ্ঞানতার অন্ধকারে সে চলে যাচ্ছে, অনেকটা চলে গিয়েছিল বা যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা কম গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি কি বলে দেবো এখন? আচ্ছা, একটু পরে আসবো, ঠিক আছে। তো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে এই বিষয়টা, মানে হাবু বিদ্যের প্রসঙ্গটা আমাদের আলোচনার মধ্যে বা ভাবনার মধ্যে, বিশেষ করে প্রদীপ বাবু এই বিষয়টা নিয়ে কিভাবে আগ্রহ প্রকাশ করলেন। তো আমরা জানি যে আমরা এতদিনে জেনেই গেছি যে হাবু মিত্রের বাড়ি ছিল আমাদের আমতার রসপুরে। তো তুমি একটু আমাদেরকে বলো যে হাবু মিত্র ছোটবেলা
বা আবু মিত্রের ওই রসপুরে যতদিন উনি ছিলেন মোটামুটি সেই সম্পর্কে কতটা তুমি তোমার গবেষণায় তুমি জানতে পেরেছো, মানে রসপুর প্রসঙ্গ, আবু মিত্রের রসপুর প্রসঙ্গ? হ্যাঁ, আবু মিত্রের জন্ম হচ্ছে আমতার রসপুরে মিত্র পরিবার। যে মিত্র পরিবার মোটামুটি একটা সম্পন্ন জমিদার তুল্য পরিবার বললেই হয়। অর্থাৎ যথেষ্ট গ্রামীণ বিচারাতে অভিজাত পরিবারই কিন্তু তার জন্ম। তার বাবার নাম হচ্ছে শরৎচন্দ্র, মায়ের নাম সরোজিনী দেবী। এবং তার মায়ের বাবার বাড়ি অর্থাৎ তার মামার বাড়ি হচ্ছে আমতারই নিয়োগীপাড়া। এবং ওই মামার বাড়ি, ওই যে নিয়োগীপাড়ার যে মামার বাড়ি, সেই বাড়িটারও কিন্তু একটা রেপুটেশন ছিল, একটা খ্যাতি ছিল, এলাকায় একটা সুনাম ছিল। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মে ওই পরিবারের একটা অগ্রণী ভূমিকা এবং অংশগ্রহণ ছিল। কাজেই কি পিতৃকুল কি মাতৃকুল দুদিক দিয়ে দেখতে গেলেই শ্রীমিত্র মোটামুটি আমাদের গ্রামীণ স্তরে দেখতে গেলে যথেষ্ট অভিজাত স্তরেই জন্ম বলা যেতে পারে। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি হাবু মিত্রের রসপুরের বাড়ি, তাই তো প্রদীপ? হ্যাঁ হ্যাঁ, এটা রসপুর বাড়ি। এটা প্রায় 60-70 বছর আগে তোলা একটা ইটের ছবি। এই ছবিটা আমরা আচ্ছা, কিভাবে এখানে পেয়েছি? একটা একটু বলি। হ্যাঁ, এটা আমরা পেয়েছি অসীম মিত্র, যিনি হচ্ছেন শেষ মিত্র স্মৃতি কমিটির সম্পাদক, তার সৌজন্যে এটা প্রাপ্ত। এটা তো 60-70 বছর আগেকার ছবি। তো দেখা যাচ্ছে পাকা বাড়ি। তখন কিন্তু এই আমাদের গ্রামাঞ্চলে এই ধরনের পাকা বাড়ি যথেষ্ট কমই ছিল। এ থেকেও কিন্তু বোঝা যাচ্ছে মানে এইরকম একটা বাড়ি, যখন বেশিরভাগ লোক বাস করতো কুড়ে ঘরে, খড়ের চাল মানে খড়ের চালের বাড়িতে। সেই সময় এইরকম একটা বাড়ি মানে এটাই বলে দিচ্ছে তার জন্মটা কিন্তু যথেষ্ট সম্পন্ন এবং অভিযোগ বাড়ি হয়েছিল। কিন্তু একটা দুঃখের ব্যাপার, তার জীবনে একটা আহ, দুর্ভাগ্য নেমে আসে। খুব অল্প বয়সে তিনি পিতৃহারা হন। এবং পিতৃহারা হওয়ার পরে যা হয় সাধারণত মানে মায়ের দিকের বংশ অর্থাৎ মামার বাড়ি চলে যাওয়ার ব্যাপারটা থেকে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে থাকে। একটু অল্প বয়স্ক লোক মানে যদি বাবাকে হারায়, একটু অসহায় তো আসে। তো এই ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছিল। তিনি কিন্তু মামার বাড়িতে চলে এসেছিলেন। আছে ভাই? হুম, হুম, আচ্ছা, তো ভাই এখানে হারিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি দেখতে পাচ্ছি না। তিনি চলে এলেন মামার বাড়ি। আচ্ছা, মামার বাড়ি মানে কিন্তু ওই আমতা নিয়োগী পাড়া নয়, কারণ তার মামা মানে মাতামহ, তার নাম শ্রীকণ্ঠ নিয়োগী। তিনি থাকতেন কলকাতার মলঙ্গা লেনে। মলঙ্গা লেন মানে এখন বউবাজারের কাছাকাছি একটা জায়গা। আর তার পিতৃকুলেরও কিন্তু ওই কাছাকাছি জায়গায় আবার একটা যাই হোক, ওই মলঙ্গা লেনে এসে তিনি থাকতে শুরু করলেন। বাচ্চাবেলায় বাবাকে হারিয়েছেন, কিছুটা বখাটে হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি, যে পড়াশোনায় খুব একটা মন নেই। পড়াশোনায় মন না থাকলে কি হবে, কিন্তু প্রচন্ড ডান পিটে ছিলেন। এই দেখা গিয়েছিল বিভিন্ন ভাবে।
সমস্যার সৃষ্টি হয়েছিল। আমি শুরু করতে পারি আবার? যাই হোক, তিনি তো চলে এলেন মলঙ্গা লেনে। পড়াশোনা খুব একটা হচ্ছে না, কিন্তু ডান পিঠে দেশপ্রেম দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে অপর মানুষের প্রতি ভালোবাসা, দরিদ্রের প্রতি ভালোবাসা, এগুলো মানে সেবামূলক কাজ যাকে বলে, তার প্রতি কিন্তু তার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মানে মর্নিং সলিটারি বলে একটা কথা আছে না, মানে পরবর্তীকালে তিনি যে আরো বড় কাজে নিজেকে সমর্পণ করবেন, এটা যেন তার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সময় আর একটা প্রেক্ষাপট একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে তার কিছুদিন আগেই 1905 সাল, সে সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয়ে গেছে, এবং বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে আমাদের এখানে যে সমস্ত গুপ্ত সমিতিগুলো ছিল, যারা চরমপন্থী স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী, মানে তাদের কিন্তু সক্রিয়তা বেড়ে যাচ্ছে। এবং তারা কিন্তু তাদের দলে তরুণ, তাজা রক্ত, তরুণ রক্ত, তরুণ তুর্কি যাকে বলে, তাদের আগমন কামনা করছিলেন। আর ওই মলঙ্গানের লেনে থাকতেন আত্মোন্নতি সমিতির অনুকূল মুখার্জি। অনুকূল মুখার্জি কিন্তু কিন্তু তিনি নজরে চলে এলেন। আর অনুকূল মুখার্জির সঙ্গে আত্মোন্নতি সমিতির আর এক দিকপাল বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি। তো তার সূত্র ধরে বিপিন বিহারী গাঙ্গুলিরও তিনি নজরে এসে গেলেন, এবং তাকে কেন্দ্র করে কিন্তু ওই অনুকূল চন্দ্র মুখার্জি বা অন্যরা নানা স্বপ্ন দেখতে শুরু করলেন। তিনি শারীরিক কসরত ট্রেনিং নিতে থাকলেন, ব্যায়াম, লাঠি খেলা, বা বিভিন্ন নিজেকে যাকে বলে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করা, সেটা কিন্তু চলতে লাগলো। মানে এইভাবেই আমরা মোটামুটি যতটুকু আমরা জানতে পারছি। এ নিয়ে কিছু লিখেছেন সত্যেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তার একটা বই আছে, বই না বলে পুস্তিকা বলাই ভালো, মলঙ্গার হাগু ও রোডা কোম্পানির বস্ত্র লুণ্ঠন, সেখানেও তিনি এইসব কথা লিখেছেন। মানে এটাই তার ছোটবেলা সম্পর্কে যেটুকু আমরা জানতে পারছি, সেটুকু মোটামুটি হচ্ছে এই ধরনের প্রশ্ন। আচ্ছা, তো এরপরে তুমি বলছো যে তিনি চলে এলেন কলকাতার মলঙ্গা লেন। মলঙ্গা লেনে এসে তিনি কিভাবে জড়িয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে? হ্যাঁ, সেটাই বলছিলাম। সেটার কারণ হচ্ছে ওই মলঙ্গা লেনে থাকতেন আত্মনির্ভর সমিতি অনুকূল চন্দ্র মুখার্জি। বলা যেতে পারে অনুকূল চন্দ্র মুখার্জি হচ্ছে মানে হাবুল আবিষ্কারক, প্রেরণাদাতা, গুরু। ওই অনুকূল মুখার্জিকে অনেকে গুরুদেব বলতেন, কারণ তিনি কিন্তু ওই তরুণ তরুণ ছেলেদের স্বাধীনতা সংগ্রামে আকৃষ্ট করতেন, প্রণোদিত করতেন, মোটিভেটেড করতেন, স্বদেশ প্রেমে জারিত করতেন। একটা গুরুর ভূমিকা যেটা বলে, মানে দেশপ্রেমের পাঠদানের ক্ষেত্রে। এই তাঁর নজরে চলে এলেন ওই আমাদের রসপুরের, আমাদের হাওড়ার নিযুক্ত তরুণ তুর্কি আবু মিত্র, ডক্টর সিরিজ মিত্র। এটা অনুকূল মুখার্জির ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই অনুকূল মুখার্জি হচ্ছেন বলা যেতে পারে আবুল সিরিজ মিত্রের আবিষ্কারক, বা তার যে প্রবণতাটা, দেশপ্রেমটাকে সঠিক খাতে দিয়ে দেওয়ার প্রাণ পুরুষ। হাবুকে ওইখানে কিন্তু ওই যে আমরা আফসিনী দিক থেকে হাবু কথাটা বেশি বলছি এই জন্য যে হাবু নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তার কারণ মানে তিনি হাবু শুধু না, হাবু লাট এলাকায় তিনি পরিচিত ছিলেন হাবু লাট হিসেবে। সেটা কারণটা কি? কারণ হচ্ছে তার গান, তার অকুতোভয়তা, তার দুর্জয় সাহস, সমস্ত দিকে এগিয়ে যাওয়া, এবং একটা মানে একটা নেতৃত্ব দেওয়ার একটা গুণ বা ক্ষমতা, যেটা কিনা সহজাত বলা যেতে পারে। সেই জন্যই এই আশপাশ এলাকায় হাবু লাট এই হিসাবেই কিন্তু পরিচিতি লাভ করেছে। এবং এই সিরিজ থেকে আমাদের এই হাবু ব্যাপারটা বেশি যে আসছে, তার কারণ কিন্তু এটাই, এই হাবু লাট। আর ওনার মানে একটা সময় পর্যন্ত তো মোটামুটি ওনার নামই তো হয়ে গেছিল মলঙ্গার হাবু। সে ব্যাপারটা নিয়ে একটু বলো, মানে উনি যে রসপুরে বাড়ি সেটাই বেশিরভাগ মানুষ জানতো না, এটা নিয়ে একটু বলো। আমি করে দিচ্ছি না না না, তোমাকে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, মলঙ্গার মানে এইভাবেই তার খ্যাতিটা, কারণ মলঙ্গা থেকে তার স্বাধীনতা সংগ্রামী পরিচয়টার প্রকাশ। কারণ বাচ্চাবেলায় বাবাকে হারিয়ে তিনি শহরে চলে এসেছেন, আর মলঙ্গার ওই অনুকূল পরিবেশ, যেখানে আত্মোন্নতি সমিতির একটা অংশ ছিল, এবং ওখানে অনুকূল মুখার্জি বা অন্যদের সঙ্গে ওনার সংযোগ, তার যে বেড়ে ওঠা, স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠা, সেটা ওই মলঙ্গাকে কেন্দ্র করে। তখন তিনি মানে কেউ তো আর এই খবর রাখছে না যে তার অরিজিনটা কোথায়, মানে রুটটা কোথায়।
উনি যে এসেছেন ওই রসপুর থেকে, ওখান থেকে এসে ওই মলঙ্গায় আছেন, মানে সেটা কেউ ভাবছে না। তিনি মলঙ্গারি ছেলে, মলঙ্গারি গড়ে উঠছেন, মলঙ্গারি হাওলার, এইভাবেই ব্যাপারটা গড়ে উঠেছে। সেই জন্যই মানে ওই মলঙ্গার নিচেও যে আর একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে রসপুরে, সেটা মানে কিছুটা অন্ধকারে চলে গেছে, চলে গিয়েছিল। এবার এবার আমাকে এবার আমরা চলে যাচ্ছি যে হাবু বৃত্ত এবং অস্ত্রতন্ত্র নিয়ে। তো তোমার বইয়ে যেটা লেখা আছে আমরা দেখলাম, সেটা হচ্ছে যে তুমি বলতে চাইছো যে তুমি যে সমস্ত সূত্র থেকে পেয়েছো, যে তুমি বলতে চাইছো যে হাবু মিত্র যে রডা কোম্পানিতে চাকরি করতেন সেটা কিন্তু প্রি প্ল্যান ছিল, তাই তো? মানে ইচ্ছা করেই তাকে রডা কোম্পানিতে প্লেস করা হয়েছিল, যাতে আহ, ওই অস্ত্র লুণ্ঠনের পরিকল্পনাটা বাস্তবায়িত করা যায়। মানে পরিকল্পনাটা তাহলে দীর্ঘদিন ধরে হচ্ছিল, তাই তো? হ্যাঁ, অবশ্যই। মানে বড় কোম্পানিতে চাকরি করাটা তাদের জীবিকা সূত্রে গিয়ে জড়িয়ে যাওয়া, এরকম ঠিক নয়। একটা পুরোপুরি উদ্দেশ্য মাফিক, একেবারে প্রি প্ল্যান একটা একটা অবজেক্টিভ ছিল তার মধ্যে। তাকে আসলে ব্যাপারটা ছিল এইরকমই, বিভিন্ন গুপ্ত সমিতিগুলো সক্রিয় হয়ে উঠছে, কিন্তু শুধু সক্রিয় হলেই তো হবে না। আমাদের তখনকার ওই যে দুর্জয় সাহসী তরুণ তাজা প্রাণগুলো, মানে তারা স্বাধীনতা সংগ্রামের জন্য একেবারে বলি প্রদত্ত, একেবারে ছটফট করছে ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে উদ্ধার করার জন্য, শৃঙ্খল থেকে মোচন করার জন্য। কিন্তু সশস্ত্র সংগ্রাম তো আর শুধু খালি হাতে হবে না, তার জন্য চাই অস্ত্র, প্রচুর অস্ত্র। তো অস্ত্র কোথায় পাওয়া যাবে? অস্ত্র পাওয়ার উৎস হচ্ছে ওই অস্ত্র কোম্পানিগুলো, যেখান থেকে বিদেশ থেকে আমাদের এদেশে অস্ত্র আসে। বিভিন্ন সময় সরকারি, তখন ব্রিটিশ সরকার, তাদের প্রয়োজনে অস্ত্র আসে। কাজেই ওখানে ওই অস্ত্র কোম্পানিগুলো যে আছে, যারা কিনা অস্ত্রের উৎস ভান্ডার, ওখানে কোনোভাবে যদি মানে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী তরুণকে কাজে লাগানো যায়, এবং কোনোভাবে ওখানকার অস্ত্র ভান্ডারকে যদি লুণ্ঠন করে আনা যায়, তাহলে কিন্তু যে সমস্ত বিপ্লবী উন্মুখ হয়ে রয়েছে অস্ত্রের জন্য, এবং অস্ত্র পেলে যারা ঠিক করে রেখেছেন নিজেদের প্রাণকে তুচ্ছ করে দেশের স্বাধীনতা সংগ্রাম ঝাঁপিয়ে পড়বেন, ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন এবং বহু কাঙ্ক্ষিত স্বাধীনতাকে ছিনিয়ে আনবেন, তাদের জন্য এই অস্ত্র আনার জন্যই কিন্তু বলা যেতে পারে আমাদের এই হাবুকে একটা নিয়োগ করা হয়েছিল। তিনি আগে ভাগেই, মানে আমরা আগেই বলছি, তিনি শারীরিক কসরত করতেন, ব্যায়াম করতেন, যাতে তার মনের মধ্যে সাহস আসে এবং শরীরে বল আসে। তারপর তিনি প্রথমে একটা কোম্পানিতে কিন্তু চাকরি করেছিলেন, 40 টাকা মাইনে পেতেন। তারপর সেখান থেকে যখনই সুযোগ ঘটলো, তখন কিন্তু ওই রডা কোম্পানিতে তিনি চাকরি নিয়ে ঢুকে গেলেন। মানে এটার একটা কারণ, এটারও একটা আছে, ছোট একটা ইতিহাস আছে। বিপিন বিহারী গাঙ্গুলি, তার একজন চেনাশোনা লোক কিন্তু ওই রডা কোম্পানিতে চাকরি করে। বিপিন বিহারী চাইছিলেন একটা ছেলেকে ওখানে ঢোকানো, এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য। এটা সুযোগ একটা যখন এসে গেল, তখন কিন্তু প্রস্তুত হয়ে গেছে আমাদের হাবু, হাবু মিত্র। তাকে কিন্তু ওই রডা কোম্পানির রডা যে কোম্পানি, ওখানে তিনি ওই সুযোগ পেয়ে চাকরিতে ঢুকে পড়লেন। মাইনে কিন্তু আগের কোম্পানির থেকে ছিল কম, আগে ছিল মাসিক 40 টাকা, এখন হচ্ছে মাসিক 35 টাকা। এবং এই যে কম পয়সার বা কম মাইনের চাকরি তিনি চলে আসছেন, এটা কিন্তু ব্রিটিশ গোয়েন্দাদের নজরে এসেছিল, তারা কিন্তু গোয়েন্দাগিরিও চালিয়েছিল। কিন্তু আমাদের হাবু মিত্রের বেশ অত্যন্ত চালাকিপূর্ণ উত্তর, যেখানে ইউরোপিয়ান কোম্পানির মধ্যে সুযোগ আছে, ওই গোয়েন্দা কোম্পানির যাবতীয় যে সন্দেহ, সেটা কিন্তু নিরসন করে দিয়েছিলেন চালাকির দ্বারা আমাদের হাবু মিত্র। মানে মহৎ কর্মের চালাকি আর কি। তো তিনি যুক্ত হয়ে গেলেন রডা কোম্পানির কাজে, এবং তার কাজটাই ছিল ওই বাইরে থেকে যখন অস্ত্র আসতো, প্রথমত কাস্টমস হাউস আসবে, তারপর সেখান থেকে খালাস করে নিয়ে আসতে হবে কোম্পানির গুদাম ঘরে। তিনি এই অস্ত্র খালাস করা বা এই ধরনের কাজগুলো করতেন। এবং প্রথম দিকে তিনি কিন্তু তার দায়িত্বগুলো সুচারুরূপে পালন করে কোম্পানির খুব আস্থাভাজন হয়ে উঠলেন। বিশেষ করে কোম্পানির তখন একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন মিস্টার প্রাইক বলেন, তার কিন্তু তিনি অত্যন্ত বিশ্বাসভাজন এবং আস্থাভাজন হয়ে গেলেন। কারণ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুচারুরূপে তার আগে কয়েকটি ক্ষেত্রে তিনি মাল খালাস করেছেন, কোম্পানির আস্থা অর্জন করেছেন। কাজেই মানে তার যে পরিকল্পনা একটা ছিল, যে পরিকল্পনা করে তাকে ওই কোম্পানিতে লাগানো হয়েছিল, সেই কাজের কিন্তু তিনি একেবারে অত্যন্ত উপযুক্ত হয়ে উঠলেন। এবং অপেক্ষা করে থাকলেন কখন হিউজ বা বড় পরিমাণ একটা অস্ত্র এই কোম্পানিতে আসবে, তখনই তিনি সেই অস্ত্রকে লুণ্ঠন করে বিপ্লবীদের হাতে পৌঁছে দেবেন। সুন্দর
খুব সুন্দরভাবে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। আমরা যদি একটু চোখ বন্ধ করে পুরো প্রদীপ বাবুর বলা যে বর্ণনা সেটাকে যদি আমরা একটু মানে ভাবার চেষ্টা করি, তাহলে একটা সুন্দর একটা সিনেম্যাটিক একটা ব্যাপার আসছে যে কিভাবে পরিকল্পনাটা করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং কিভাবে শেষ মিত্র সেখানে তার ছকটা করছেন। আচ্ছা, এই যে রস্ত লুণ্ঠন, এখানে মূলত যে অস্ত্রটাকে টার্গেট করা হয়েছিল সেটা হচ্ছে মাউজার পিস্তল। তো এই মাউজার পিস্তল সম্পর্কে যদি তুমি কিছু বলো, মানে এটা কেন সেই সময় খুব গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতা আন্দোলনে, বিশেষ করে বিপ্লবী স্বাধীনতা? হ্যাঁ, মাউজার পিস্তল সে সময়ে রড কোম্পানিতে একটা অর্ডার পেল 50টা মাউজার পিস্তল আর 50 বাক্স কার্তুজ। এবং যখনই এই অর্ডারটা কোম্পানি পেল, সেই খবরটা পাওয়ার সঙ্গে কিন্তু আবু মিত্রের হৃদয়টা নেচে উঠেছিল। তিনি এত উৎফুল্ল হয়েছিলেন যে সেই দিনই কিন্তু ওই অনুকূল বাবু বা আরো কিছু কিছু বিপ্লবীর কাছে চলে গিয়েছিলেন খবরটা দিতে। যদি অস্ত্র আসতে তখনও কিছুদিন বাকি ছিল, শুধু অর্ডারটা পেয়েছে, আসছে মৌজার অস্ত্র, এইটা পেয়েই একেবারে মানে আনন্দে আত্মহারা, কারণ যে জন্যই তিনি অপেক্ষা করছেন। হ্যাঁ, যেটা বললো এই মাউজা, তা এই যে মাউজার পিস্তল, তুমি তো ছবি দেখাচ্ছ, মাউজার পিস্তল কেউ কেউ বলেন মশার পিস্তল, ইংরেজি বানান MOUSER যেমন উচ্চারণ করেন। তো এই পিস্তলটা তৎকালীন বিচারে কিন্তু খুব উন্নত মানের ছিল। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এখন অনেক অনেক মানে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন মারণাস্ত্র মানে পিস্তল আবিষ্কার হয়েছে, কিন্তু তৎকালীন বিচারে এই মাউজার পিস্তল ছিল কিন্তু অত্যন্ত উন্নত মানের। আর এই মাউজার পিস্তল পাওয়া মানে, হাতে পাওয়া মানে একেবারে বিপ্লবীদের কাছে স্বর্গ হাতে পাওয়া। জার্মান পিস্তল। তো এদিকে যখনই তিনি খবর দিলেন, বিপ্লবীদের মধ্যে কিন্তু একটা সাড়া পড়ে গিয়েছিল যে এই অস্ত্র যদি কোনোভাবে আমরা লুণ্ঠন করতে পারি, তাহলে বিপ্লবীদের হাতে যদি এই অস্ত্রকে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে এই অস্ত্র দিয়ে মানে আমাদের ভারতবর্ষের বুকে যে ব্রিটিশ রাজশক্তি বেশ গভীরে তার শিকড়টাকে খচিত করে দিয়েছে, এই অস্ত্রের সাহায্যে তার ভিতটাকে একেবারে নাড়িয়ে দেওয়া যায়। মানে এখানে একজন মানে প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব সম্ভবত সুকান্ত বাবু করেছেন। সুকান্ত বাবু বক্তব্য হচ্ছে যে, প্রশ্নটা হচ্ছে যে দেখাই যাচ্ছে, আমি দেখাই প্রশ্নটা হ্যাঁ, তখন যেহেতু চরমপন্থী আন্দোলনটা ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে, বিপ্লবীরা প্রস্তুত হচ্ছে, অতএব তাদের ওই যে গোপন যে সমস্ত অনুশীলন কেন্দ্রগুলো ছিল, সেখানেতে অস্ত্র প্রশিক্ষণ বা এগুলো কতটা ধরি নেওয়া যায়। আর এই মাউজার অস্ত্রের ক্ষেত্রে অভিজ্ঞতার কতটা ছিল ছিল কিনা, রেলে সব অস্ত্রের মধ্যে কিছু কমন ব্যাপার থেকেই থাকবে এটা ধরে নেওয়া যায়। কারণ এই অস্ত্রকে ব্যবহার করেই তো পরবর্তীকালে অনেক বিপ্লবী নানা রকম অংশগ্রহণ করেছেন সংগ্রামে, কাজে তারা সেটা শিখে নিয়েছিলেন বা জানতেন, এটা আমরা ধরে নিতেই পারি। আর সেই সময় ওনার সঙ্গে আর যে সমস্ত সহ বিপ্লবীরা ছিলেন, হরিদাস দত্ত অথবা শ্রীশ পাল অথবা আরো যারা ছিলেন, আহ, কালিদাস মুখার্জি, খগেন দাস, তো এরা সকলেই অস্ত্রে কিভাবে চালনা করতে হয়, পিস্তল কিভাবে চালনা করতে হয়, বিভিন্ন ধরনের এগুলো নিশ্চয়ই তাদের মানে ট্রেনিং এ শেখানো হতো বা জানতেন। বা তার পরবর্তী মানে একেবারে পরে পরেই তারা অনেক তো অস্ত্রটা ব্যবহার করেছেন, কাজে এই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাদের নিশ্চয়ই কিছু জ্ঞান ছিল, এটা অনুমান করে নেওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, আমরা মোটামুটি অস্ত্র সম্পর্কে জানলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। আর একটা বিষয় হচ্ছে যে এটা দুটো পার্ট আছে, মানে নিচের পার্টটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসে এটা পিস্তল হিসেবে ব্যবহৃত হবে। আবার যদি ওটাকে জুড়ে দেওয়া হয়, আমরা একটা ছবিতে দেখছি যে জার্মান এক সৈন্যের গলায় ঝুলছে, মানে এটাকে অন্যভাবেও আরো মানে কাদা বন্দুকের মতো আহ, দূর থেকেও তাক করার যে একটা মানে ব্যাপারটা, মানে দুটো খুব বিষয়টা ছিল আর কি, সেটা একটা খুব কার্যকরী ছিল সেই সময় মানে অ্যাটাক করার ক্ষেত্রে।
যাই হোক, মানে আমরা এবার চলে যাই যে ওই 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 দিনটার কথায়, 26 তারিখ, যেটা আজকে আমরা যে দিনটা কে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, এই 26শে আগস্ট 1914 সালে। সেই দিনে exactly কিভাবে অস্ত্র লুণ্ঠন হয়েছিল, আমরা প্রায় অনেকেই এই ব্যাপারটাতে ওয়াকিবহাল, তো তোমার মুখ থেকে আমরা বিষয়টা একটু শুনতে চাই। প্রদীপ জ্বালানোর আগে একটা সলতে পাকানোর কাজ থাকে। 26শে আগস্ট লুণ্ঠন কার্যটি হয়েছে, কিন্তু তার আগে ওই 26শে আগস্টের পরিকল্পনাটি যাতে সুচারুরূপে সম্পন্ন হয়, সেজন্য কিন্তু বিপ্লবীরা মিটিং এ বসেছিলেন। মানে খবরটা দেওয়ার পর একাধিকবার তাদের মধ্যে ইন্টারাকশন হয়েছে, কিন্তু 26শে আগস্টের কয়েকদিন আগে যখন অস্ত্রের একেবারে ঝাড়খণ্ড এসে হাজির, একটা ছাতাওয়ালা লাইন, মানে ওটা ওই লালবাজারের কাছাকাছি একটা জায়গা। তো ওই জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠনের যারা বিপ্লবী, তারা কিন্তু একটা মিটিং এ বসেছিলেন যে কিভাবে মানে এই পরিকল্পনাটা সফল করা যায়, বা কিভাবে আদৌ পরিকল্পনাটা নেওয়াটা যুক্তিযুক্ত কি না, এইসব ব্যাপারে আলোচনা করবে। সেই আলোচনায় কিন্তু বিভিন্ন যে সংগঠন ছিল, যে সমস্ত গুপ্ত সমিতি ছিল, তাদের অনেকেই অংশ নিয়েছিলেন। যেমন যুগান্তর পার্টির পক্ষ থেকে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন, বরিশাল পার্টির পক্ষ থেকে নরেন ঘোষ ছিলেন, সুরেশ চক্রবর্তী ছিলেন, মুক্তি সংঘের পক্ষ থেকে শিশপাল, হরিদাস দত্ত, খগেন দাস, আর আত্মমুক্তি সমিতির পক্ষ থেকে তনুকুল মুখোপাধ্যায়, শ্রী মিত্র নিজেই ছিলেন, আশুতোষ রায়, এনারা সব ছিলেন। তো ওই নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এর নাম তো আমরা সবাই জানি। আমরা হাবু মিত্রের নাম ইতিহাসে সব ছাত্র হয়তো জানে না, বা সাধারণ মানুষ সকলে হয়তো জানে না, আরো কয়েকজনের নাম সকলে হয়তো জানে না। কিন্তু নরেন্দ্রনাথ ভট্টাচার্যের নাম প্রায় সমস্ত মানুষই জানে। তিনি এম এন রায় নামে সমধিক খ্যাত। ইতিহাসের পৃষ্ঠায় তার স্বাধীনতা সংগ্রামে অবদানের কথা স্মরণ করে লেখা আছে। তিনি কিন্তু এই পরিকল্পনাটাকে অনুমোদন করেননি, মানে অনুমোদন দিতে পারেননি। তার মনে হয়েছিল এই লালবাজারের নাকের ডগায় একেবারে, মানে মাস্টারটা কেটে দেবো তো। হুম, ঠিক আছে, শুরু করছি। নরেন্দ্রনাথ ভট্টাচার্য রূপে এম এন রায়, তিনি কিন্তু এই পরিকল্পনায় সায় দিতে পারেননি। তার মনে হয়েছিল একেবারে লালবাজারে, মানে পুলিশের নাকের ডগায় গোয়েন্দা পুলিশরা যেখানে তৃতীয় করছে, সেইখানেতে এরকম একটা পরিকল্পনা, একেবারে হঠকারিতার নামান্তর, একটা আত্মহননের নামান্তর, বিপ্লবীরা খুব সহজেই ধরা পড়ে যাবেন, মানে পরিকল্পনা একেবারে বানচাল হয়ে যাবে। মাঝখান থেকে জীবন বলি প্রদত্ত যে বিপ্লবীরা, তারা খুব সহজে ধরা পড়ে গেলে মানে আখেরে আমাদের দেশেরই ক্ষতি, বরং তাদের পরবর্তী কোনো সুযোগের অপেক্ষা থাকা উচিত, এরকমটি তিনি মোটামুটি মত দিয়ে সেই মিটিং ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু দুর্জয় সাহসী শেষ মিত্র বা অকুতোভয় শেষ মিত্র, তিনি কিন্তু এটাকে মানে মেনে নেননি। তিনি সকলকে উজ্জীবিত করেছিলেন এবং বলেছিলেন হ্যাঁ, অস্ত্র লুণ্ঠন সম্ভব। আসলে মানে তার হাতের ডগায়, মানে হাতের মুঠোয় যে অস্ত্র সেটা হাজির হয়ে গেছে, সেটাকে হারাতে মানে তিনি কিছুতেই রাজি ছিলেন না। অতএব নরেন্দ্র ভট্টাচার্য এবং তার সঙ্গে আরো দু একজন, তারা মানে ওই মিটিং থেকে চলে গেলেও বা পরিকল্পনাকে সিলমোহর না দিলেও বা প্রত্যাখ্যান করলেও, এনারা কিন্তু শিশপাল এবং শীষ মিত্র এরা দমেননি। তারা কিন্তু চালিয়ে গিয়েছিলেন তাদের পরিকল্পনা। এবার তো 26শে আগস্ট এসে গেল। মানে পরিকল্পনাটা মোটামুটি ভাবে এরকমটি হয়েছিল যে ওই কাস্টমস হাউসে কোম্পানির 6টি মোষের গাড়ি যাবে, অস্ত্র শস্ত্র বা আরো বিভিন্ন রকম জিনিস আছে, সেগুলো গাড়িতে তোলা হবে। তার সঙ্গে এই বিপ্লবীরা ঠিক করলেন যে আর একটা গাড়ি চলে যাবে, সপ্তম গাড়ি। এবং ওই সপ্তম গাড়িতেই ওই 50টা মাউজার পিস্তল আর মানে 50 বাক্স যে কার্তুজ আছে সেইটা তুলে দেওয়া হবে। আর ওই মানে কাস্টমস হাউস, সেখান থেকে কাস্টমস হাউস মানে এখন তো সেখানে কাস্টমস হাউস বলে বিল্ডিং নেই, ওখানে এখন রিজার্ভ ব্যাংক হয়ে গেছে। ওখান থেকে ওই কোম্পানির যে গুদামঘর, ওটা খুব বেশি দূরত্ব নয়। তা ওই
7টা গাড়ি, মানে 6টা গাড়ির সঙ্গে বিপ্লবীদের একটা গাড়ি যুক্ত হবে। ওই বিপ্লবীদের গাড়িতেই মৌজা অস্ত্রগুলো জোড়া মানে তুলে দেওয়া হবে। তারপর যখন ওই কাস্টমস হাউস থেকে গোডাউনে যাবে, তখন 6টা গাড়ি গোডাউনে ঢুকে পড়ে, কিন্তু ওই সপ্তম গাড়িটা পথ পরিবর্তন করে বিপ্লবীদের যে ডেরা সেখানে চলে যায়। মানে এরকমটি ছিল পরিকল্পনা, এবং তার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। কারণ গাড়ির গাড়োয়ান যে সাজা, মোষ গাড়ি কে গাড়োয়ান সাজবে, এইটা একটা ব্যাপার ছিল। যে গাড়োয়ান যে হবে, এটা কিন্তু দুটো জায়গায় দু রকম একটু মানে তথ্য পাওয়া যাচ্ছে। ওই মলঙ্গার হাবু এই বইটাতে দেখা যাচ্ছে অন্য একজনের নাম দোসাদ বলে, একজন আব্দুল দোসাদ। আর অন্যত্র জানা যাচ্ছে যে স্বয়ং হরিদাস দত্ত, মানে ওদের বিপ্লবীদের অন্যতম একজন, যিনি তিনি ওই কারণ যে বসেছিলেন, এবং তাকে কারণ বানিয়ে দেওয়ার জন্য যেটুকু মানে মেকআপ করতে হয় সেটা করেছিলেন আবার আরেক মানে সংগ্রামী, আহ, স্বাধীনতা সংগ্রামী, তার নাম আমরা শুনেছি। তিনি হচ্ছেন প্রভু সিং দয়াল হিম্মত সিং, প্রভুদয়াল সিং হিম্মত সিংকা। তো তিনি নাকি ওনাকে, মানে যেটুকু জানা যাচ্ছে বিভিন্ন লেখালেখি থেকে, দারোয়ান হিসাবে ওই হরিদাস দত্তকে মানে মেকআপটা করে দিয়েছিলেন, এবং খুব নিখুঁত নাকি সেই মেকআপ হয়েছিল। তো যাই হোক, তা ওই ঠিক পরিকল্পনা মতো মানে প্রায় বেলা 12টা নাগাদ যেটুকু জানা যাচ্ছে এসে ওই 6টা গাড়ি, তারপরে সপ্তম গাড়ি, এবং সপ্তম গাড়িটা যখন আসতে একটু লেট হচ্ছে, আমাদের হাবু, আমি আমাদেরই হাবু বলছি, তার সঙ্গে আমাদের আত্মীয়তার বন্ধুত্ব যায় না এখন বেশি বড় রকম মনে হচ্ছে। তিনি কিন্তু মানে এরকম নাকি হয়েছেই করেছেন, আরে সেই গাড়িটা গেল কোথায়, সপ্তম গাড়িটা গেল কোথায়, যাতে কেউই কোনো রকম সন্দেহ করতে না পারে। তো ঠিক পরিকল্পনা মতো তাই হলো। সপ্তম গাড়িতে ওই মৌজা অস্ত্রগুলো সব তুলে দেওয়া হলো, মানে একটা দুর্জয় সাহসের কাজ। মানে একেবারে মানে পুলিশের নাকের ডগায়, মানে যেখানে সেই সময়তে চরমপন্থী স্বাধীনতা সংগ্রাম যেহেতু উঁকি ঝুঁকি মারছে, গোয়েন্দা বাহিনীও সতর্ক। তো সেই গাড়িতে তুলে দেওয়া হলো। সঙ্গে গাড়ির মানে প্রসাদ কিংবা হরিদাস দত্ত যেই গাড়ি চালান না কেন, সঙ্গে রইলেন আমাদের শ্রীপাল এবং আরো একজন। তাদের কাছে কিন্তু একটা অস্ত্র আলাদা ছিল, এবং পরিকল্পনা ছিল যদি কোনো রকম মানে বেগরমাই দেখা যায়, যে গোয়েন্দা বা পুলিশ ধরবেন, তারা তখন কিন্তু তারা গুলি চালাবেন, এরকমটি ছিল পরিকল্পনা। শোনা যাচ্ছে তো? তো মানে নিজেদেরকে আত্মরক্ষার জন্য আর কি। এবং ঠিক তাই হলো, মানে গাড়ি বেরিয়ে এলো 6টার পর সপ্তম গাড়ি, তার সঙ্গে সঙ্গে আমাদের অবমিত্র এলেন। তিনি ওই ঠিক যেরকমটি পরিকল্পনা ছিল, ওই 6টা গাড়ি চলে গেল মানে আমাদের সেই কোম্পানির গোডাউনে, আর সপ্তমটা ঠিক অন্যদিকে টার্ন নিয়ে চলে গেল বিপ্লবীদের ডেরার দিকে। আর ওখানে গিয়ে শেষ দিক তো একটু কি বলে, আরে এই সপ্তম গাড়িটা গেল কোথায়, গেল কোথায়, আচ্ছা আমি দেখছি কোথায় গেল, একটা চিটকুট লিখে নাকি তিনি বেরিয়ে আসেন। এবং সেই যে বেরিয়ে এলেন, মানে তারপরে এসে মানে প্রায় এসার আগে তিনি বাসায় এসেছিলেন যেটি জানা যাচ্ছে। তারপরে কিন্তু তার নির্দেশে যাত্রা। হ্যাঁ, আচ্ছা, আমরা মোটামুটি জানলাম যে কিভাবে অস্ত্রটা লুণ্ঠন হয়েছিল। এরপরে তো আমরা জানি যে অস্ত্রটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন বিপ্লবীর কাছে ঘোরাফেরা করেছে। আহ, সেটা ওই ওই এলাকায় হোক বা আশেপাশে চলে গেছে। তো এই যে অস্ত্রটা পাওয়া গেল, এই অস্ত্রটা পাওয়া যাওয়ার পরে আমাদের বাংলার বিপ্লবী আন্দোলনটা কিভাবে প্রভাবিত হলো, কতটা মানে সুবিধে হলো এই অস্ত্র লুণ্ঠনের ফলে? সেটা যদি বলি, মানে এখানেই তো হ্যাঁ, আমাদের গুরুত্ব। তার আগে দুটো একটা কথা বলে নিই। এই অস্ত্র লুণ্ঠনের কিন্তু একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তাৎপর্যটা মানে এখানেই, যে 1914 সালের 26শে আগস্ট এই ঘটনাটি ঘটেছিল। তো আমাদের ভারতীয় ইতিহাসে সশস্ত্র সংগ্রামীদের যে সমস্ত অস্ত্র লুণ্ঠনের কাহিনী ঘটনা আমরা পড়ছি, আমাদের এখানে যেমন চট্টগ্রাম মোস্তাফা লুণ্ঠন 1930, মানে ওই বছরই বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযান
হয়েছিল। অর্থাৎ যেগুলো ইতিহাসের বই আমরা পাচ্ছি, এটাকে তো আমরা ইতিহাসের বইয়ে তো সচরাচর পাই না, ছাত্র পাঠ্যপুস্তকে তো নয়, সেইগুলো কিন্তু ঘটেছে পরে। তার অনেক আগে কিন্তু এই রডা অস্ত্রাগার লুণ্ঠন এটা ঘটেছে। মানে একদিক দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে মানে পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটছে তার একটা পথ তৈরি করে দেওয়া। এবং এখান থেকেই পরবর্তীকালে বিপ্লবীরা কিন্তু ওই অস্ত্র লুণ্ঠন বা বিপ্লবী কাজে যোগদান করার একটা প্রেরণা, সেটা একটা বলা যেতে পারে যে মানে এইটা রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন একটা প্রেরণা উৎসস্থল, একটা পথের দিশা তৈরি করার একটা ভূমিকা রেখে গেছে। এটাকে আমার মনে হয় কিন্তু আমি যদিও ইতিহাসের ছাত্র নই, আমার কৌতূহল থেকেই এই চর্চা, এবং কিছুটা বলা যেতে পারে একটা আমাদের এলাকার বিপ্লবী মানে সেই বোধ থেকে, স্থানিক দায়িত্ব কর্তব্য বোধ থেকেও বলা যেতে পারে এই চর্চা করা আর কি। তো আমার কিন্তু ইতিহাসের ছাত্র না হয়েও আমার কিন্তু মনে হয় যে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য, যে এই অস্ত্রের লুণ্ঠনটা পরবর্তী অনেক অস্ত্র লুণ্ঠনের ক্ষেত্রে এবং চরমপন্থী স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কিন্তু একটা প্রেরণা হিসেবে কাজ করেছে, একটা পথ তৈরি করে দিয়ে গেছে। তো এইটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আর ঘটনা হিসেবে তো রোমাঞ্চক বটেই, এবং অত্যন্ত দুঃসাহসিক এক লুণ্ঠন। আমি জানি না ইতিহাসের পৃষ্ঠা এই রডা অস্ত্রাগার লুণ্ঠনটা কেন তার কাঙ্ক্ষিত মর্যাদা পায়নি, কিন্তু কোনো অংশে আমরা যে সমস্ত কাহিনীগুলো ইতিহাসের কথায় পাই, খুব সহজে পাই আর কি, তার সঙ্গে এটা কেন একাশনে ঠাঁই দেওয়া হয়নি, কেন সেটা আমি ঠিক মানে এটা সায়ন্তন ইতিহাসের ছাত্ররা আরো ভালো ব্যাখ্যাটা করতে পারবে। তো আরো একটু গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু এই রোড অস্ত্র লুণ্ঠনের কাহিনীটার জায়গা পাওয়া উচিত ছিল। এবং এই শেষ মিত্রের অবদান, যিনি পরে নির্দেশ হয়ে যান, হয়তো তিনি মারাই গেছেন ধরে নেওয়া যেতে পারে, মানে সেই হিসেবে তিনি একজন, এটা আত্মবলিদান বলা যেতে পারে, তার স্থানটাও কিন্তু ইতিহাসের পাতায় ঠিক ঠিক জায়গায় অর্পিত হয়নি। মানে এই অস্ত্রাগার লুণ্ঠন এবং শেষ মৃত্যু দুটো বিষয় কিন্তু ইতিহাসে সে কাব্যের প্রেক্ষিত মতন ব্যাপার বলে মনে হয়। এটা কেন হয় না, কারণটা কি? আর কি কারণটা তো তোমরাই ভালো বলতে পারবে, কারণ ইতিহাস নিয়ে চর্চা করো। আমার মনে হয় তিনি ওই নির্দেশ চলে গিয়েছিলেন, তার ইতিহাসে হারিয়ে গেলেন তখন। কিন্তু মানে আমি দেখেছি মানে যে সমস্ত বিপ্লবী দের নিয়ে যে সমস্ত বই, মানে সেটা স্বাধীনতার পরে যারা লিখেছেন, 70-এর দশকেও যারা লিখেছেন, তাদের বইতে কিন্তু বিষয়টা উল্লেখ আছে। এরকম নয় যে বিষয়টা একবারেই অনালোচিত, কিন্তু তাও মেইন স্ট্রিম হিস্ট্রিতে ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব নেই, মানে যতটা বিষয় আছে হ্যাঁ, ছাত্র পাঠ্য বইগুলোতে তো কিছুটা তো আনতে হবে, নাহলে ছাত্র সমাজ জানবে কি করে, তরুণ প্রজন্ম জানবে কি? মানে ছাত্র পাঠ্য যে বইগুলো রয়েছে বা সিলেবাস যাকে বলা আর কি, সেখানেতে কিছুটা যদি আমরা এই বিষয়টা না তুলে ধরা হয়, তাহলে তো ধীরে ধীরে মানে থাকবে সে মানে ইতিহাসের সেই বাক্সের এক কোণে বিলুপ্ত হয়ে থাকবে। কিন্তু নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গেলে কিন্তু আরেকটু মূল জায়গায়, মানে যেগুলো যেখানে ছাত্ররা পড়ে, যেগুলো নিয়ে ছাত্ররা গবেষণা করে, ইতিহাসের ছাত্ররা, মানে সেখানে এর জায়গা বা ঠাঁই দিতে হবে, তবেই কিন্তু আলোচিত হবে। না হলে এমনিতেই অনালোচিত, আরো মানে বিস্মৃতির অন্ধকারে চলে যাবে। আর তার পরবর্তী যে ঘটনাটা, তো উনি তো গিয়ে লুণ্ঠন করে বিপ্লবীদের ডেরা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে মানে চলে এলেন। এবার সেইখানে কি প্রতিক্রিয়া হবে? প্রতিক্রিয়া কিন্তু দুটো একটা দিন মানে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তার উপর এত কোম্পানির আস্থা ছিল যে বিশেষ মানে ওটাকে গুরুত্বই দেওয়া হয়। মানে দিন দুয়েক পর যখন প্রায় জানলেন যে শেষ মিত্র ফেরেনি, তারপরে যিনি ওই চিঠি পেলেন তখন তার সন্দেহ হলো, এবং তার পরবর্তী দিনেও যখন অফিসে আর হরিদাস আমাদের শেষ মিত্র এলেন না, তখন কিন্তু খবর গেল। এবং খবরের কাগজ আমাদের স্টেশনে একটা রিপোর্ট বেরিয়েছিল বেশ বড় করে, যতটুকু পাওয়া যায়। আর অন্যান্য কাগজের রিয়েলি আমার তো গবেষণা অতখানি গভীর জায়গায় নয়, আমি রিয়েলি রটা কোম্পানি বস্ত্র লুণ্ঠনের থেকেও আমার কষ্ট ছিল বেশি
আমাদের ঘরের হাওড়ার ভূমিপুত্র আমাদের বৃত্তের দিকে এই মানে পেপার বা পেপারে গিয়ে যে সেই কি খবর খবর তেমন বেরিয়েছিল কিনা সেই মহামেজখানায় যাওয়াকে বলে অত ডিটেল অনুসন্ধান করা সম্ভব হয়নি, কিন্তু অন্যদের বা বিভিন্ন বই থেকে যেটুকু আমরা জানতে পারছি যে স্টেটসম্যানে বেশ বড় করে রিপোর্ট হয়েছিল, দি গ্রেটেস্ট ডেডাইট রবারি, এরকম একটা শিরোনাম ছিল। আবার সেই সময় আমাদের কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন টেগার, সেই কুখ্যাত টেগার, চার্লস টেগার। তিনি কিন্তু আসলে নেমে পড়লেন এবং এই যে রবারি, মানে এটা তো একটা আপেক্ষিক ব্যাপার। ব্রিটিশদের কাছ থেকে অস্ত্র লুণ্ঠন আমাদের দৃষ্টিতে যেটা স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশদের দৃষ্টিতে সেটাই হচ্ছে রবারি। তো এবার ব্রিটিশ পুলিশ আসলে নামলো কিভাবে এই যারা বিপ্লবী, যারা অস্ত্র লুণ্ঠন করেছে তাদেরকে কিভাবে অ্যারেস্ট করা যায়। তো এক্ষেত্রে একটুখানি দু একটা কথা বলি আর কি। ওই অস্ত্রগুলো নিয়ে মানে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে কাঙ্ক্ষিত পৌঁছবার পরিকল্পনা ছিল, সেখানে কিন্তু একটা গাড়ি আসার কথা ছিল। সেই গাড়িটা একজন বিপ্লবী পরিবারের গাড়ি, সেটা আসতে কিন্তু লেট হয়েছিল। মানে সেদিন বৃষ্টি হচ্ছিল খুবই, ওই লেট দেখে সেই সময় কিন্তু ওই কিছু ভাড়া যে গাড়ি পাওয়া যায়, ঘোড়ার গাড়ি, এই গাড়িগুলোকে ব্যবহার করে কিন্তু অস্ত্রগুলোকে যথাযথ জায়গায় পৌঁছানো হয়েছিল। এবং এখানেই কিন্তু একটুখানি গন্ডগোল হয়ে গেল, কারণ যদি বিপ্লবীদের নির্ধারিত গাড়িতে, মানে জনৈক বিপ্লবীর বাবার একটা গাড়ি ছিল, তো তার গাড়িতে যদি অস্ত্রগুলো পৌঁছে দেওয়া যেত তাহলে কিন্তু মানে একেবারেই ট্রেস করা সন্ধান মানে সম্ভব হতো না এমন। কিন্তু যেহেতু ওই ভাড়াটে গাড়ি দিয়ে, গাড়ি ভাড়া করে অস্ত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তিনটা জায়গা, তখন কিন্তু ওই চার্লস টেগার এবং তার গোয়েন্দা বাহিনী ওই আস্তাবল গুলোয় গিয়ে মানে এইরকম কেউ কোনো বাক্স তুলেছে কিনা গাড়িতে এইসব করতে 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 কিন্তু কিছুটা হদিস পাওয়া গেছিল। ক্লুগুলো পেয়ে গেছিল। হ্যাঁ, খুব এসে গেছিল, চারজন ধরা পরে ততক্ষণে কিন্তু মানে বহু অস্ত্র বিপ্লবীদের মানে সেই জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু ব্রিটিশরা গ্রহণ করতে পারেনি, সেগুলো ব্রিটিশ বিপ্লবীদের ডেরায় পৌঁছে দিয়েছে। আমাদের একটা প্রশ্ন এসেছে, হাবু মিত্রের সন্ধানে সেখানে লালবাজার থেকে আমতায় পুলিশ এসেছিল, এই ব্যাপারে আমাদের হাওড়ার ইতিহাসটা সম্পর্কে আচ্ছা, এটা শুনেছি আমি, কিন্তু খুব বেশি ডিটেলস ডকুমেন্ট পাইনি। পেপারে বেরিয়েছিল এই পর্যন্ত একটা এতে, মানে এটা আমাদের সুকান্ত পেপারে যেটা আছে, আমাদের সুকান্ত একটা পাঠিয়েছিলেন, ওটা তুমি দেখো। রিলে এই যে তখন রসপুর এসেছিল, রসপুর কিন্তু হাউ মিত্র সম্পর্কে প্রথম দিকে কিছুই জানতো না। সেটা আমার পরে আসছে, সেটা দেখো তুমি। আমরা দেখাই। এটা একটা হচ্ছে দ্য বেঙ্গলি পত্রিকা, সুকান্ত বাবুর সৌজন্যে আমাদের পাওয়া। এই বেঙ্গলি পত্রিকাতে এটা এটা পত্রিকাটি সময় হচ্ছে 1914 সালের সেপ্টেম্বরের 3 তারিখ। তো সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে এখানে উল্লেখ আছে যে আমতায় এই যে the Calcutta CID assisted by the Howrah District Police raided the house of Srish Chandra Mitra, an employee of at Amta in the Howrah district. It is believed that Babu Srish Chandra Mitra was absconded. তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে আমতায় একটা রেড হয়েছিল। এটা আমতা থানায় মানে কোনো তথ্য আছে কিনা, এটা রিয়েলি আমতা থানায় আমরা সেটুকু আমতা থানার ইতিহাস নিয়ে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আসলে ওই আমতা থানা যে তথ্যগুলো কোথায় আছে, কিভাবে আছে, এগুলো হদিস করা খুবই কষ্টকর। মানে আমতা থানায় যে তথ্যগুলো রাখা আছে সেখান থেকে যদি সেগুলো যদি অ্যাক্সেস করার আমরা সুযোগ পাই, তাহলে হয়তো কিছু তথ্য আরো ডিটেইলে, মানে সেই রেডের আরো ডিটেইল রিপোর্ট
যদি আমতা থানার তরফ থেকে পাঠানো হয়ে থাকে সেই সময়, এবং তার যদি কোনো কপি থাকে সেটা হলে আরো ডিটেলে রিপোর্টটা পাওয়া যেতে পারে আর কি। তো সেটা আমরা চেষ্টা করছি যে আমতা থানার আর্কাইভ যেটা এখানে আছে, যেহেতু আমতা থানা খুব পুরোনো থানা এবং ওদের পুরোনো রেকর্ড গুলো এখনো লালবাড়িতে রয়েছে, তো সেগুলো যদি কোনোভাবে আমরা দেখার সুযোগ পাই, যদি তাহলে হয়তো কিছু সূত্র বা কিছু উপাদান হয়তো আমরা শোনা যাচ্ছে। যাই হোক। তো এখন আমতা থানায় আমরা হয়তো হাবু মিত্রের না হলেও আমরা আরো অনেক গিয়েছিলাম, মানে কি বলবো, ওখানে নেই বা এইরকম করেই আমাদের বলে দেওয়া হয়েছে। এখনকার খুব একটা এমনকি আমতা থানায় স্বাধীনতার পর ওখানে তো ব্রিটিশ পতাকা উঠতো, ইউনিয়ন জ্যাক, 15ই আগস্ট 1947 ইউনিয়ন জ্যাক নামলো এবং ভারতীয় তেরঙ্গা উঠলো। কিন্তু ভারতীয় তেরঙ্গা কথাটি কার হাত ধরে উত্তোলিত হয়েছিল সেই তথ্যগুলো কিন্তু আমতা থানায় আমি বেশ কয়েকবার গিয়েও জোগাড় করতে পারিনি। এটা লিখিত আকারে রয়েছে। যাই হোক, আমরা চেষ্টা করবো যে আমরা গিয়ে এক হচ্ছে ঠিকভাবে সংরক্ষিত আছে কিনা, আবার এখনকার যে অফিসার আছেন তারা সেইভাবে তারা সুযোগ দেবেন সেই সময়। যাই হোক, তো আরেকটা যেটা বলছিল অস্ত্র লুণ্ঠন, এই অস্ত্রগুলো তো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয়েছিল। ওই ব্যবহারটা তুমি এইসব খুলে ফেলছো কেন? আমি তো খুলে নি, অটোমেটিক চলছে। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, যান্ত্রিক সংযোগ কোনো কারণে একটু বিচ্ছিন্ন হয়েছিল। তো যে কথাটা হচ্ছিল ওই অস্ত্রগুলো মানে কি কি কাজে লাগবে। আচ্ছা, একটা কাজে বলে দিই, যেটা ওদের এতক্ষণ আমরা উচ্চারণে করিনি, মানে সেটা হচ্ছে এই যে বুড়িগঙ্গার তীরে বাঘা যতীনের যে ঐতিহাসিক সংগ্রাম, বুড়িগঙ্গার লড়াই, তার অস্ত্র আবার আছে আবার। নেটওয়ার্ক সমস্যার কারণে একটু মাঝে মাঝেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমি আরেকবার চেষ্টা করছি প্রদীপবাবুকে নেওয়ার। প্রদীপবাবু, আপনি আবার যদি শুনতে পান, আসে যদি আসে। হ্যালো, যেটা বলছিলাম, মানে একটা কথা আমাদের এখন উচ্চারণ করাই হয়নি, সেটা হচ্ছে বাঘা যতীনের নাম। বুড়িগঙ্গার তীরে বাঘা যতীনের যে সেই স্মরণীয় সংগ্রাম ইতিহাসের পৃষ্ঠায় যা স্বর্ণাক্ষরে করে লেখা আছে, এবং আমরা সকলেই যে লড়াই সম্পর্কে ওয়াকিবহাল, সেখানে কিন্তু তিনি এই আবু মিত্রের লুণ্ঠন করা একটা অস্ত্রেই লড়াইটা করেছিলেন। মানে এটা কিন্তু খুব বড় ব্যাপার। যখন আমি প্রথম এটা জানলাম বা পড়লাম, জানতে পারলাম, তখন কিন্তু যে এই বাঘা যতীন বুড়িগঙ্গার তীরে
মানে যে অস্ত্রের লড়াই করছেন সেই অস্ত্রটি আমাদের একজন আমদার এবং হাওড়ার ভূমিপুত্রের সৌজন্যের মানে লুণ্ঠন করা অস্ত্র। এটা কিন্তু মানে আমার গায়ে এতই খবর বলি কিনা জানি না, আমার একেবারে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল যে আমাদের মানে শুধু হাওড়ার ভূমিপুত্র বলে ভুল হবে। ঘটনাক্রমে আমি যেখানকার বাসিন্দা, মানে যেখানে আমার জন্ম সেখান থেকে রসগোল্লা কিছুটা দূরত্ব, মানে আমার প্রতিবেশী গ্রাম বলা যেতে পারে আর কি। আমার প্রতিবেশী গ্রামের একজন প্রতিবেশী মানুষ বলা যেতে পারে, তিনি সেই অস্ত্র লুণ্ঠন করছেন এবং সেই অস্ত্র লুণ্ঠন করে বাঙালি তিনি লড়াই করছেন দুই বেলার তীরে। এটা ভাবলেই কিন্তু আমার শরীর এবং মন শিহরিত পুলকিত হয়ে উঠেছিল। তো ওই অস্ত্র যে সমস্ত জায়গায় গেছে আমার বইয়ে আমি দেখেছি, মানে যেগুলো যে সমস্ত তথ্যগুলো আমি জোগাড় করতে পেরেছি, হয়তো ইতিহাসের অন্বিষ্ট তন্বিষ্ট গবেষক যারা, তারা যদি লড়া কোম্পানির অস্ত্র লুণ্ঠন নিয়ে গবেষণা করেন, আমি জানি না সেই অর্থে সেরকম গভীর গবেষণা হয়েছে কিনা, বলে আরো তথ্য উঠে আসতে পারে। আমি আগেই বলেছি আমি ইতিহাস ছাত্র না, মানে হববিত্রই আমার ছিল ফোকাস। সেই জন্য একেবারে ইতিহাস ভিত্তিক গবেষণা যাকে বলে, মানে বিভিন্ন মানে প্রচুর প্রচুর সময় দিয়ে বিভিন্ন যেখানে যেখানে তথ্য পাওয়া যেতে পারে সেগুলো অনুসন্ধান করে অত গভীর অনুসন্ধান কিন্তু আমার পক্ষে করা সম্ভব হয়নি। কারণ আমার মুখ্য লক্ষ্য ছিল ওই হবমিত্রের এই বিপ্লবী বিপ্লবাত্মক কর্মকাণ্ড মোটামুটি, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ সেটা ইতিহাসের ব্যাপার। মানে বিপ্লবী হবমিত্রের কর্মকাণ্ডকে জনমানসে প্রসারিত করা, প্রচার করা, তার প্রাপ্য সম্মানটুকু অন্তত কিছুটা হলেও উদ্ধার করা। আমি অনুরোধ করবো যদি ইতিহাস ছাত্র বা অন্য কেউ যদি কোনো পিএইচডি করেন অথবা অন্য কোনো এই বিষয়টা নিয়ে গিয়ে মানে বড় কোম্পানির অস্ত্রকে লুণ্ঠনকে নিয়ে যদি গবেষণা করেন, এবং তার জন্য কিন্তু প্রচুর সময় এবং পরিশ্রম দরকার। মানে আমাদের মতন, আমার মতন মানে এত গ্রামে বসে গবেষণা করতে হবে না, তাকে শহরে ছুটতে হবে। লর্ড পুলিশের গোপন তদন্ত রিপোর্ট যদি সার্চ করা যায় তাহলে এগুলো যদি আমাদের যে অনুসন্ধানটা এখানে শেষ হয়ে যাচ্ছে না, আমাদের ইতিহাস গবেষণা পরিষদের সভাপতি বহু আছেন, তিনি অনেক দিক নির্দেশ করতে পারবেন কিভাবে আরো মানে হারানো তথ্যগুলোকে, লুকিয়ে থাকা তথ্যগুলোকে, মানে ইতিহাস কিন্তু মানে সবসময় হারিয়ে যায় না, কিছু না কিছু ঠিক সূত্র সে রেখে যায় বলেই কিন্তু প্রচুর ঘটনা যেগুলোকে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যদি হারিয়ে গেছে সেগুলো আবার উদ্ধার হয়ে যায়। যেমন ভাবে এই সিরিজ মিত্রর তথ্যগুলো উঠে আসছে, এমনকি 1948 সাল পর্যন্ত রসপুরের মানুষও কিন্তু ওই রডা অস্ত্রাগার লুণ্ঠনে জানতেন না, এবং রডা কেউ কেউ যদি জেনেও থাকেন যে রডা অস্ত্রাগার লুণ্ঠনের যে সিরিজ মিত্র সেটা ওই রসপুরেরই ভূমিপুত্র, এটা রসপুরবাসীরও কিন্তু জানা ছিল না। তো ওই অস্ত্রকে নিয়ে কি হলো, মানে এখানে কিন্তু ওই অনুপ্রবেশ একটা পরপর পয়েন্ট রয়েছে, আমার বইতে লেখা আছে। আমি এখান থেকে দুটো একটা পয়েন্ট পড়ছি। বাঘাযতীনের কথা তো আগেই বলেছি, এখানেতে যেভাবে ব্যবহার হয়েছে কয়েকটা ঘটনা বলছি, যে ঘটনাটা কিন্তু এই অস্ত্রের সাহায্যে আমি আমার বই থেকে বলছি, আমি যেটুকু তথ্য জোগাড় করতে লুণ্ঠিত মাউজার পিস্তল আর গুলির সাহায্যে 44টি বিপ্লবীরা সংগঠিত হয়েছিল, তাতে নিহত হয় 27, আহত 44। পুলিশি প্রচেষ্টায় উদ্ধার হয়েছিল 33টি পিস্তল। দুটো অস্ত্রের মধ্যে একটি ব্যবহার করতেন বিপ্লবী রাসবিহারী বসু। তিনি যখন জাপান যান তখন পিস্তলটি সুচেন্দ্রনাথ সান্যাল সংগ্রামী গিরিজবাবুকে দিয়ে যান বলে জানা গেছে। আর আরো কয়েকটি ঘটনার কথা আমি উল্লেখ করছি। আচ্ছা, হাবু মিত্র এরা চলে গেছিলেন, এরাও কিন্তু সঙ্গে একটি করে অস্ত্র, মাউজার অস্ত্র নিয়ে গেছিলেন বলে যতটুকু বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি। অস্ত্র গিয়েছিল বরিশাল পার্টির নেতা নরেন ঘোষ, কিছু পার্থী নিয়েছিলেন। চন্দননগরের মতিলাল রায় তার কাছে তার দুজন ঘনিষ্ঠ সহযোগী দিয়ে কলকাতার পটল স্ট্রিটের একটি দোকান থেকে কয়েকটি ট্রাঙ্ক, কিছু পিস্তল এবং কার্তুজ তার কাছে নিয়ে আসেন।
বিপিন বিহারী গাঙ্গুলি নিজের জিম্মে একটি পিস্তল রেখে দেন, সেটা আগেই বলেছি। বিপিন বিহারীর নির্দেশে হরিদাস দত্ত 5টি মাউজার পিস্তল এবং 1000টি কার্তুজ একটি ট্যাঙ্কে করে বেলেঘাটা খালের কাছে তার আত্মীয় কৃপনাথ ঘোষের কাছে পাঠিয়ে দিয়েছে। হরিশ সিকদার এবং উপেন্দ্র রায় কিছু কার্তুজ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিলেন। আচ্ছা, আরো একটা ব্যাপার যেটা হচ্ছে এই রডা কোম্পানির অস্ত্র যে লুণ্ঠন হয়েছিল, এই অভিযোগে অস্ত্র লুণ্ঠনের অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন নলহাটির পরিবারকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে মহিলারাও কিন্তু এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। আবার ননিবালা দেবীও একটা প্রসঙ্গ এখানে কিন্তু এসে গেছে। একজন বিপ্লবী যিনি ধরা পড়েছিলেন, মানে তিনি ওই মাউজার পিস্তলটি যে কোথায় রেখে গেছেন সেটা বলে যেতে পারেননি, অর্থ সেই তথ্যটা জানা দরকার। তখন কিন্তু ননিবালা দেবী আবার মানে তার স্ত্রী সেজে ওই জেলে গিয়ে হাজির হয়েছিলেন, এই তথ্যটা নিয়ে এসেছিলেন। তার মানে এই রটা অস্ত্র লুণ্ঠনের সঙ্গে কিন্তু মানে প্রাসঙ্গিকভাবে পরবর্তী ক্ষেত্রে মহিলা স্বাধীনতা সংগ্রামী যারা চরমপন্থী তাদের নামও কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এর ইম্প্যাক্টটা কিন্তু বেশ গভীর জায়গায় পৌঁছেছে। এটাও রটা অস্ত্র লুণ্ঠনের সঙ্গে হাওড়া জেলাটা জড়িত, মানে ননিমালা দেবীর প্রসঙ্গ। এবং আরো খুব গভীরভাবে অনুসন্ধান করতে হবে। যেমন এটা বলা জানা যাচ্ছে যে 1930 সালে চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন যে হয়েছিল সেখানে অনেক পিস্তল ব্যবহার হয়েছে। পাকুড়ে ট্রেন ডাকাতির যে ঘটনা ঘটেছে, বিখ্যাত ঘটনা, সেখানে জার্মান মাউজার পিস্তল ব্যবহার হয়েছিল, এখান থেকে গিয়েছিল কিনা সেটা একটা ব্যাপার আর কি। দেখতে গেলে রডা অস্ত্র লুণ্ঠন কিন্তু মানে একটা প্রথম প্রয়াস এই ধরনের ক্ষেত্রে, এবং এটা মোটামুটি ভাবে সফল প্রয়াস, যার ইম্প্যাক্টটা কিন্তু খুব গভীর ছিল। মানে এর পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানি না, যারা গভীর যদি অনুসন্ধান করে তাদের পক্ষে উদ্ধার করা এতদিন পরে সম্ভব কিনা। তবে এটুকু বলা যায় যে যদি সময় দিয়ে, শ্রম দিয়ে, নিষ্ঠা দিয়ে এবং মেধা দিয়ে গবেষণা করা যায় তাহলে আরো অনেক তথ্য কিন্তু উঠে আসতে পারে। তো মোটামুটি ভাবে আমি যেটা সায়েন্স বের করছো তাতে দু একটা অধ্যায় যদি একটু সংযোজন করা যায় দেখবো, মানে এখনো যদি কিছুটা সংযোজন করা যায় কিনা, যে ঠিক অস্ত্রগুলো কিভাবে বঞ্চিত হয়েছিল সেগুলো আছে এবং কি কি কাজে ব্যবহার হয়েছিল, যেটুকু তথ্যগুলো পাওয়া যাচ্ছে। সব তথ্য আমার পক্ষে উদ্ধার করতে হয়নি, এখানে অনলাইনে ভালো ব্যাপার। মানে উনি যদি নির্দেশ দেন, মানে আমাকে নয়, মানে আমাকে সম্ভব হবে না, তো আমি ইতিহাসের ছাত্র নয়, মানে ইতিহাসের যথার্থকরণ মেনে গবেষণা করার সম্পর্কে আমি খুব বেশি ওয়াকিবহালও নয়। মানে ইতিহাসের আবার সম্ভবত আমাদের সুকান্তবাবুও মনে হচ্ছে ইতিহাসের ছাত্র নয়। যাই হোক, তো এই ধরনের ক্ষেত্রে ইতিহাসের ছাত্র মানে এমন মানুষরাই দেখছি বেশি করে এগিয়ে আসছেন, আমাদের সায়ন তার ব্যতিক্রম। কাজেই এই ক্ষেত্রে সর্বাধিক সাফল্য যদি কারো পক্ষে নিয়ে আসা সম্ভব হয় তাহলে সায়নের পক্ষে সম্ভব হবে। মানে সায়ন কিংবা তার সব ইতিহাসের ছাত্র যা সাথী আছে, বন্ধু বান্ধব আছে, ইতিহাস যখন এম এ করেছে বা পড়াশোনা করেছে সেখানকার সন্ধিস্ত্রীরা বা সায়ন নিজে বা অন্যরা মানে পিএইচডি থিসিস হিসাবে যদি এটাকে মানে মনোনীত করে নিশ্চয়ই মানে করার মতো একটা উপযুক্ত বিষয়। তাহলে আমি আশা করছি যে এখনো এই রডা কোম্পানির লুণ্ঠনের এবং তার সঙ্গে হাবু মিত্রের যে অবদান, এবং তার সঙ্গে আমাদের এই হাবু মিত্রের বিশেষ হয়ে যাচ্ছে অন্যদের নাম উল্লেখ করছি না, আসলে এটা হচ্ছে আমরা হাওড়ার ভূমিপুত্র কেসের জন্য এই প্রসঙ্গটা এসে যাচ্ছে। এবং আমাদের ফোকাসে অস্ত্র লুণ্ঠনের সঙ্গে সঙ্গে হাবু মিত্রটা একটু আছে, যেহেতু আমাদের ভূমিপুত্র এবং আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অলংকার, আমাদের প্রেরণা বটে। মানে এখনকার দিনে ভারত স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখনো দেখা যাবে নানাভাবে মানে পরাধীনতা পরোক্ষভাবে, মানে পরোক্ষ রূপ সমাজের বিভিন্ন জায়গায় বর্তমান রয়েছে। আমরা স্বাধীন হয়েছি কিন্তু পরাধীনতা এখনো বিভিন্ন ভাবে পরোক্ষভাবে আমাদের সমাজের আনাচে কানাচে রন্ধে রন্ধে অবস্থান করছে। মানে সেই পরাধীনতাগুলো থেকেও কিন্তু আমাদের মুক্ত হওয়া দরকার, আমাদের জাতিকে মুক্ত করা দরকার। তার জন্য দরকার প্রেরণা, নূতন প্রজন্ম যে প্রেরণা পাবে সত্যিকারের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা ব্রিটিশদের হাতে স্বাধীনতা পেয়েছি,
স্বাধীনতা নানান রকমের আছে, স্বাধীনতার নানা মাত্রা আছে, স্বাধীনতার নানা সংজ্ঞা আছে বলা যেতে পারে। সেই প্রকৃত স্বাধীনতা যদি পেতে হয়, মানে জাতিকে সেই পরাধীনতার ঝুঁকিগুলো ছিল সেগুলো এখন রয়েছে, সেগুলো থেকে জাতিকে মানে নূতন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নূতন প্রজন্মকে এগিয়ে আনতে গেলে তাদেরকে তো পুনর্জিত করতে হবে, তাদেরকে উজ্জীবিত করতে হবে। তাদেরকে উজ্জীবিত বা পুনর্জিত করার প্রেরণা কারা? এই অবমিত্রের ফার্স্টেজ মিত্রের মতন অকৃত হয় দুর্জয় দেশপ্রেমিক মানুষগুলো। তাই তাদের ইতিহাসকে সঠিকভাবে যত আমরা ইতিহাসের মানে পর্ব থেকে সেই খনির অনুসন্ধানের মতন আমরা আহ্বান করে আনতে পারবো এবং নতুন পরিবর্তনকে উপস্থাপিত করতে পারবো, ততই তাদেরকে আমরা পুনর্জিত করতে পারবো, আমরা নিজেকে করতে পারবো এবং তাদেরকে কিন্তু মানে স্বাধীনতা যে আমরা পেয়েছি তার মর্যাদা রক্ষা করার জায়গায় মানে তারা উদ্বুদ্ধ হবে। ওই এখনকার জন্য অনেক আমরা পাচ্ছি এখন স্বাধীন পরদিনকালের মানুষ অনেকে বলেন মানে আমরা ইংরেজি ছিলাম না, এইরকমটি যাতে বলা না হয়। মানে আমরা যদি সত্যিকারের স্বাধীন সত্তা প্রয়োগ করতে, তার জন্য কিন্তু আমাদের মানে স্বাধীনতা যজ্ঞের ঋত্বিক পুরোহিতদের আমাদের কিন্তু আমাদের আলো মানে স্পটলাইটে আনা দরকার, পদক্ষেপের আবার আনা দরকার। অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা। মানে তুমি শেষে যেটা বললে এটাও যেন এক প্রকার স্বাধীনতা আন্দোলনে আমাদেরকে নামতে হবে, যাতে আরো অনেক কিছু জানা যায়, আমরা জানতে পারি, আগামী প্রজন্ম জানতে পারে। ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু একটু তো ব্যাপারটা রয়ে গেল, শেষটা কি হলো এই বলা দরকার। যাই হোক, আমাদের শেষ পর্বে দেখতে পাচ্ছি দীপঙ্কর বাবু এসেছেন। দীপঙ্কর বাবু মতামত দিয়েছেন, ভালো প্রচেষ্টা, অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর বাবু। আমরা আমার অনুষ্ঠানটা এবার শেষ করবো, কারণ আমরা 1 ঘন্টা আলোচনা করবো কথা দিয়েছিলাম, 1 ঘন্টা পেরিয়ে গেছে আমাদের অনুষ্ঠান। খুব সুন্দর আমরা আলোচনা করলাম অনেক বিষয়, আমরা বিষয়টা মোটামুটি জানি, এবং আপনারা যদি আরো ডিটেলে জানতে চান আমাদের এই বই তো আছেই, এই বই সহজেই পৌঁছে দিতে পারবো সকলের কাছে, যারা আবু মিত্রকে নিয়ে বা এই বিষয়টা নিয়ে যারা জানতে চান আরো ডিটেলে, তারা এই বই সংগ্রহ করে নেবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এইখানে যেখানে ইচ্ছা কমেন্টে বা যেখানে এসে যোগাযোগ করবেন, আমরা কিভাবে বই আপনার কাছে পৌঁছে দেবো সেটা আমরা বলে দেবো। আর প্রদীপ বাবুকেও জানাচ্ছি, কারণ একটা প্রচেষ্টা আজকে আমাদের রংপুরেই আবু মিত্র স্মৃতি রক্ষা কমিটির তরফ থেকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমরা গিয়েছিলাম সবাই, এবং সেখানে এই বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এবং আবু মিত্রের স্মৃতি কিভাবে হাওড়া জেলায় সংরক্ষিত করা যায়, বিশেষ করে রংপুরে সংরক্ষিত করা যায়, আমতায় সংরক্ষিত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরাও চেষ্টা করলাম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন আমাদের ইতিহাস প্রেমী বন্ধুরা, তাদের কাছে বিষয়টা চলে গেল, তারাও এই বিষয় নিয়ে আলোচনা করবেন, ভাবনা চিন্তা করবেন, গবেষণা করবেন, চর্চা করবেন। আবু মিত্রের মতো আরো এরকম স্থানীয় বহু স্বাধীনতা সংগ্রামী আছেন যাদের কথাও আমাদের জানা দরকার বেশি বেশি করে, সেটা নিয়ে আলোচনা হবে। আবার আমরা প্রদীপ বাবুকে আর একটা কোনো অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে আর একটা কোনো বিষয় নিয়ে বা এই বিষয় নিয়ে আরো এক্সটেন্ডেড কোনো কিছু আলোচনা যদি থাকে, আমরা প্রদীপ বাবুকে আবার চাইবো, এবং আশা করি প্রদীপ বাবুকে আমরা পাবো। তো যারা এতক্ষণ আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাকে আপনারা লাইভ শেষ হয়ে গেলে পেয়ে যাবেন সরাসরি গ্রুপে, সেটাকে আপনারা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি মানুষের কাছে এটা পৌঁছাক। আবু মিত্রকে নিয়ে আরো বেশি আলোচনা হোক, এবং মূল ধারার ইতিহাসের বইয়ে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে যাতে আবু মিত্র এবং তার এই যে কাহিনী সেটা আসুক, এটাই আমাদের মূল দাবি। এই দাবিতেই আমরা অনড় থাকবো, ততদিন আমরা এই চর্চা করব। সবাইকে আরো একবার আচ্ছা শেষ করে কি হয় আমরা আলোচনা আমি ভয় পাচ্ছি যে আমার মনে হচ্ছে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, দ্রুত বলে নিন। আচ্ছা, ওখান থেকে মানে যেহেতু ব্রিটিশ পুলিশের নজরে স্বাভাবিকভাবেই অবহিত করবেন, অতএব উনি ওখান থেকে চলেন, শিশুপালকে নিয়ে সঙ্গে নিয়ে চলে এলেন মানে দার্জিলিং মেলে চেপে রংপুরে সুরেন্দ্র বর্ধন বলে একজন সহবিপ্লবী ছিলেন ডাক্তারবাবু, তার কাছে আশ্রয় নিলেন, কিন্তু সেখানেও ব্রিটিশ পুলিশের নজর পড়লো। তখন মানে নিরাপত্তার জন্য তিনি চলে গেলেন, মানে আবু মিত্রকে পাঠিয়ে দেওয়া হলো আসামে, এবং ইতিমধ্যে কিন্তু আবার সুরেন্দ্র বর্ধন গ্রেপ্তার হয়ে গেলেন। আসামে গিয়ে রাভা যে উপজাতি আছে তাদের মধ্যে মানে একটা জায়গায় রাভাদের আস্তানায় তিনি থাকলেন, আর
থাকার পর ওই যে বললাম যে সুরেন্দ্রবর্ধন মানে যিনি ওনার আশ্রয়দাতা হিসেবে ভূমিকা পালন করছিলেন, তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। বছর দুয়েক পরে তিনি যখন মানে কারাগার থেকে মুক্ত হলেন, তখন দেখা গেল সেখানে গিয়ে আর অর্থাৎ কোনোভাবে ওখানেও হয়তো ব্রিটিশ পুলিশের নজর পড়েছিল, পালিয়ে যাওয়ার জন্য অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন হয়তো অপবিত্র। কেউ বলেন তিনি তিব্বতের দিকে যাচ্ছিলেন, সেই সময় চীনা যারা রক্ষী তাদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। কেউ বলেন কোনো বন্য জন্তুর হাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। কেউ বলেন ব্রিটিশ পুলিশ তাকে খুন করেছে, কারো কারো সন্ন্যাসী হয়ে গেছিলেন, কাছে কোনো কোনো সময় আসতেন। তো এই শেষ সম্ভাবনাটাকে আমরা বাদ দিচ্ছি, এটাকে মনে হয় একটা পুরো খবর। কিন্তু কি হলো শেষ পর্যন্ত অবমিত্রের, সেটা কিন্তু আমরা আজও জানতে পারিনি। মানে একটা বিরাট স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে লুণ্ঠন করে বিপ্লবীদের হাতে তুলে দিয়ে সাময়িক আত্মগোপনের জন্য তিনি যে চলে গিয়েছিলেন, তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া গেল না। ধরা যায় তিনি কোনোভাবে নিহতই হয়েছেন। এবং এই যে নিহত হওয়া, এটা তো আত্মবলিদানেরই, এই যে নিরুদ্দেশে চলে যাওয়া, হয়তো সেটা নিহত হয়ে যাওয়াই কোনোভাবে, আমরা জানছি না, এটা তো আত্মবলিদানেরই তুল্য। কাজেই হাবুর যে অবদান স্বাধীনতা সংগ্রামে, যাদের কথা আমরা ইতিহাসের পৃষ্ঠায় প্রচুর পরিমাণে পড়ি, তাদের থেকে কোনো অংশে কম নয়। তুমি যেটা বললে অবমিত্র এবং রণাঙ্গনের অস্ত্রলুণ্ঠন, এটা যথাযথ মর্যাদা ইতিহাসের প্রতিষ্ঠিত, এইটা আমাদের কামনা এবং দাবি, বিশেষ করে হাওড়ার ভূমিপুত্র হিসাবে। এবং বিশেষ করে স্কুল পাঠ্য বা কলেজ পাঠ্য ইতিহাস বইতে যেন রণাঙ্গনের অস্ত্রলুণ্ঠন এবং পবিত্র এই প্রসঙ্গটা ঢোকানো হয়, এইটা কিন্তু আমাদের দাবি। এই গল্পটা, এটা মানে যদি গল্পের আকারেও এটা দেওয়া হয় ছোটদের, মানে সেটাও কিন্তু খুব মানে রোমহর্ষক একটা গল্প হবে। খুব রোমহর্ষক। এখানে তো মানে সেই রোমহর্ষক কাহিনী সবকিছু বলার অবকাশ ছিল না। এবং সমস্ত সেই নামগুলো, তাদের নামই আমরা এখানে চর্চা করতে মানে সবসময় মনে নেই, মানে সেগুলো যদি সুন্দর বিস্তারিত করা যায়। এবং তার সহযোগী যে আন্দোলনকারীরা আরো যারা ছিলেন, তাদের নামগুলো কিন্তু এখনকার কথাটা জানবেন। আমরা জানি সর্বদা যেহেতু চর্চা কম হয়, আমরা প্রতি মুহূর্তে কিন্তু তাদের নাম মানে এক কথাতেই স্মরণ করতে পারি না, আমাদের বই পড়লে দেখতে। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে গিয়েও আবার একটু আলোচনা করে দিলাম, কারণ আসল কথা হচ্ছে হাবু মিত্রকে নিয়ে আমরা আরো অনেক বিষয় নিয়ে আরো অনেক অ্যাঙ্গেলকে আমরা আলোচনা করতে পারি। তো সেটা অন্য কোনো পরিসরে হবে। সুকান্ত বাবু শেষকালে বলেছেন যে আমরা আশা করবো একদিন এই রহস্যের সমাধান হবে। হাবু মিত্রের অন্তর্ধান রহস্য, নেতাজির অন্তর্ধান রহস্যের মতোই একটা রহস্য হয়ে রয়েছে ভারতের ইতিহাসে। সেটা যদি কোনো সময় কেউ যদি এই রিসার্চ করতে করতে, আলোচনা করতে করতেই, চর্চা করতে করতে হয়তো সূত্র মিলবে, সেখান থেকে বিভিন্ন সূত্র ধরে হয়তো কোনো না কোনো ভাবে রহস্যের সমাধান হতেও পারে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। মৃত্যুকে আমরা জানতে আরো চাইবো, আরো বেশি বেশি করে আলোচনা হবে। সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে, প্রতিপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা কমেন্টে পরবর্তী যদি কোনো প্রশ্ন কমেন্টে আসে, পরে সেটাও আমরা আলোচনা করতে পারি কমেন্টে, এবং এখানেও চর্চা হতে পারে। এবং আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।